আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কারণ ইউনূস জানেন গণভোট নিয়ে সেনাবাহিনীর ভেতরে কি ধরনের উদ্বেগ এবং আশঙ্কা আছে। সেনাবাহিনীর একটা বড় অংশ মনে করে যে গণভোটের মাধ্যমে সংবিধানটা বাতিল হয়ে গেলে ইউনূস সরকার তার যে অবস্থান, তার যে মেয়াদ, সেটাকে দীর্ঘায়িত করে নেওয়ার একটা লম্বা সুযোগ পাবেন। তখন হয়তো একটা বিপ্লবের জাতীয় সরকারও গঠন হতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এক রকমের প্রথা ভেঙে বা কোনো প্রথা অনুসরণ না করেই সেনা সদরে গিয়ে সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে এক মতবিনিময় সভায় যোগ দিয়েছেন। সেনাবাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে কতটা সক্রিয় সেনা কর্মকর্তারা নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়টিকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছেন, তার চেয়েও বড় কথা এই যে গণভোট নির্বাচন দুটো একসঙ্গে হচ্ছে, তার ফলে দেশে কোনো অস্থিতিশীলতা, অশান্তি সৃষ্টি হয় কিনা, এই নির্বাচনের পরেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে পারে কিনা, এই আলোচনাগুলো যখন সেনাবাহিনীর ভেতর, সশস্ত্র বাহিনীর ভেতর কিছুতেই বন্ধ হচ্ছে না, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস একরকম নিজেকে নিজে গিয়ে বুঝে আসতেই যেন সেনা সদরে গিয়ে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে এই মতবিনিময় সভায় আলাপ আলোচনা করে এলেন। এই যে সেনা সদরে হঠাৎ করে সরকার প্রধানের নির্বাচনী প্রস্তুতি, সেনাবাহিনীর কিংবা সেনাবাহিনীর কোনো একটা রুটিন ডিউটি, সে সম্পর্কে, তাদের প্রস্তুতি সম্পর্কে জানতে যাওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ বটে। সেনাবাহিনীর ভেতরে এখনো একটা বড় ধরনের অনিশ্চয়তা আছে 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে। নির্বাচনটা ঘটে যেতে পারবে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর যে পক্ষগুলো নির্বাচনে অংশ নিচ্ছে সে পক্ষগুলো সত্যিকার অর্থেই নির্বাচনের ফলাফল মেনে নিয়ে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় যেতে পারবে কিনা, তা নিয়ে শীর্ষস্থানীয় জেনারেল থেকে শুরু করে একেবারে সেনা সদস্যদের ভেতরে পর্যন্ত এক ধরনের ব্যাপক অনিশ্চয়তার বোধ কাজ করছে। তার উপর গণভোটটা জুলাই সনদকে সেনাবাহিনী বরাবর একটা সন্দেহের চোখে দেখে এসেছে। এক রকমের ভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মোটামুটি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে একরকম টিকিয়ে রেখে গত 17-18 মাসে বাংলাদেশের সংবিধানটা একরকম টিকিয়ে রেখেছেন। শুধু যে বাংলাদেশের সংবিধান আর রাষ্ট্রপতিকে তিনি তার মাধ্যমে টিকিয়ে রেখেছেন তাই নয়, তিনি আসলে তার মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনীকে, সেনাবাহিনীকে একরকম টিকিয়ে রেখেছেন। এখন গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়ে গেলে, যার জন্য সরকার তার সকল প্রতিষ্ঠানকে কাজে লাগাচ্ছে, ঠিক কি ঘটবে? এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি সংসদ নির্বাচনে বিজয়ী পক্ষকে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে সরে এই উপদেষ্টা পরিষদ নিজ নিজ ঘরে ফিরে যাবেন, নাকি জুলাই সনদ সংবিধানের উপরে স্থান পেলে গণভোটের মাধ্যমে একটা সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হবে? রাষ্ট্রপতি এর মধ্যেই বলে রেখেছেন যে নির্বাচন হয়ে গেলেই তিনি পদত্যাগ করবেন। তাহলে সে সময় আবারও সেনাবাহিনীকে জড়িয়ে পেঁচিয়ে একটা নতুন ধরনের সরকার গঠনের চেষ্টা হবে কিনা, সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে এই আলোচনা আছে। কারণ এই নভেম্বর মাসেও আপনাদেরকেও বলেছি যে শীর্ষ জেনারেলরাও একটা অনলাইন বৈঠকেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে বসে প্রত্যেকে এই মত দিয়েছিলেন যে যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন না করা যায় ফেব্রুয়ারিতে, এমনকি আওয়ামী লীগের অংশগ্রহণ সহ, তাহলে কোনোভাবেই বাংলাদেশে একটা স্থিতিশীলতা তারা দেখেন না। আর স্থিতিশীলতা না এলে সেনাবাহিনীর দীর্ঘমেয়াদে ব্যারাকে আবার ফিরে গিয়ে সেনাবাহিনীর যে দায়িত্ব, সে দায়িত্ব পালনের সুযোগও তারা দেখেন না। এবং তারপর পরই একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত জেনারেলদের বিচার শুরু হওয়া, অন্যদিকে এই যে নির্বাচন নিয়ে আশঙ্কা, উদ্বেগের মধ্যে ওই সময়টাতেই কিন্তু সেনাবাহিনীর 50% সদস্যকে তারা রাজপথের ডিউটি থেকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সবেই তার সর্বশেষ দরবারটিতে আবার
আবারও সেনাবাহিনীকে এই আশ্বাস দিতে হয়েছে যে সেনাবাহিনী কোনোভাবেই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে কোনোভাবেই স্থায়ীভাবে কিংবা এর পরের দীর্ঘমেয়াদে কোনোভাবেই অন্য কোনো দায়িত্বে জড়াবে না। সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। সেনাবাহিনীর যে অফিসার্স অ্যাড্রেসটি অনুষ্ঠিত হলো 18ই জানুয়ারি, সেখানে সেনাবাহিনী প্রধান সরাসরি বলেছিলেন যে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে সেনাবাহিনীকে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে। এবং সেখানে তিনি দুটো অফিসার্স অ্যাড্রেস করেন একই দিনে। একটাতে সৈনিকদের সঙ্গে কথা বলেন, একটাতে তিনি এই সেনা কর্মকর্তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন। এবং সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন যে সেনাবাহিনীর দায়িত্ব নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা পর্যন্ত সীমাবদ্ধ। মানে এই বিষয়টা নিয়ে আলাপ এমন তুঙ্গে উঠেছে সেনাবাহিনীর ভেতরে যে নির্বাচনের পরে না আবার এই একটা দীর্ঘমেয়াদী অনিশ্চয়তায় দেশ চলে যায় এবং তারপর এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তাদেরকে স্থায়ী করতে কিংবা এই অস্থিতিশীলতার মধ্যে সেনাবাহিনীকে দীর্ঘ সময় নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথে থাকতে হয়। সে কারণে অফিসারদের আলাদা করে, সৈনিকদের আলাদা করে অ্যাড্রেসে ডেকে সেনাপ্রধান কিন্তু এই 18 জানুয়ারি বলেছেন যে শুধুমাত্র নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা পর্যন্তই সেনাবাহিনীর দায়িত্ব সীমাবদ্ধ। নির্বাচন শেষে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে পূর্ণ ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে। এর বাইরে অন্য কোনো ভূমিকার প্রশ্নই ওঠে না। এবং তিনি একদম পরিষ্কার করে বলেন যে রাজনৈতিক প্রক্রিয়ায় কোনোভাবেই স্থায়ী বা প্রভাবশালী কোনো পক্ষ হিসেবে সেনাবাহিনী থাকতে চায় না। এবং খুবই লক্ষ্য করার মতো বিষয় যেটা, যে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে ওই দরবার সৈনিকদের সাথেও নয়, সেনা কর্মকর্তাদের সাথেও নয়, কোথাও তিনি গণভোটের প্রসঙ্গটি আনেননি। তিনি এমনভাবে আলাপ করেছেন তার সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে যে একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনটা হবে, নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনী দ্রুততম সময়ে ব্যারাকে ফিরে যাবে, যে কথা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সেনা সদস্যদেরকে দীর্ঘ সময় ধরে বলে আসছিলেন। এবং নভেম্বরে 3 বাহিনী প্রধান একত্রে যমুনায় গিয়ে আবারও ডক্টর মোহাম্মদ ইউনূসকে এ কথা বলে এসেছিলেন যে ফেব্রুয়ারির পর কিছুতেই আর তাদের পক্ষে রাজপথে থাকা সম্ভব হবে না। গণভোট প্রসঙ্গে ইউনূসও বিশেষ আওয়াজ তোলেন নাই সেনাবাহিনীতে গিয়ে। দেখেন, যেখানে ডক্টর ইউনূস সরকারের পয়সা খরচ করছেন, সরকারকে ব্যাংক থেকে টাকা তুলতে বাধ্য করছেন, ব্যাংকগুলোর কাছ থেকে একরকমের চাঁদা তুলতে বাধ্য করছেন নির্বাচনী প্রচারণায়, যে গণভোটে যাতে সকলে হ্যাঁ ভোট দেয়, সেখানে ইউনূস কিন্তু গিয়ে সেনাবাহিনীকে গণভোট বিষয়ে কোনো জ্ঞান দেন নাই। তিনি সেনাবাহিনীকে বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই সংবেদনশীল সময়ে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে তিনি বলেছেন যে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণের জন্য তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ, কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত ছিল। তিনি বলেছেন যে সক্ষম, পেশাদার, নিরপেক্ষ, জনমুখী বাংলাদেশ সশস্ত্র বাহিনী এই গুরুদায়িত্ব সাফল্যের সাথে সম্পন্ন করে জাতিকে একটা অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। কারণ ইউনূস জানেন গণভোট নিয়ে সেনাবাহিনীর ভেতরে কি ধরনের উদ্বেগ এবং আশঙ্কা আছে। সেনাবাহিনীর একটা বড় অংশ মনে করে যে গণভোটের মাধ্যমে সংবিধানটা বাতিল হয়ে গেলে ইউনূস সরকার তার যে অবস্থান, তার যে মেয়াদ, সেটাকে দীর্ঘায়িত করে নেওয়ার একটা লম্বা সুযোগ পাবেন। তখন হয়তো একটা বিপ্লবের জাতীয় সরকারও গঠন হতে পারে। সেনাবাহিনীর ভেতরে এই উদ্বেগের স্পষ্টত কারণ আছে, কারণ মাত্র গত সপ্তাহেও সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে একটা বড় রদবদল আনতে এই ইউনূস সরকার আর ইউনূসের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যাকে সেনা সদরে ঢোকা একরকম বন্ধ করে রেখেছেন, এপ্রিলে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সরাসরি বলেছেন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নামে একজনকে বিদেশ থেকে উড়িয়ে এনে ডক্টর ইউনূস নিয়োগ দিয়েছেন।
কিন্তু তাদের সঙ্গে আলাপ করেন নাই, কাজেই সশস্ত্র বাহিনী এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সেনা সদরে ঢুকতে দেবে না। সেই খলিলুর রহমান এখনো সেনা সদরে ঢুকতে পারেন না বটে, তিনি ক্রমাগতভাবে ইউনূস সরকারের হয়ে সেনাবাহিনীর ভেতরে নানা রকম রদবদল ঘটাতে নানা রকম কলকাঠি সর্বদাই নেড়ে চলেছেন। গত সপ্তাহেও এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আর ইউনূস মিলে চেষ্টা করেছিলেন জেনারেলদের শীর্ষস্থানীয় পদগুলোর মধ্যে এমন একটা রদবদল আনতে যাতে তারা সশস্ত্র বাহিনীর নামে বিশ্বের বিভিন্ন দেশে দেশে যে ব্যাপক কেনাকাটা করছেন সেগুলোকে আরো ত্বরান্বিত করা যায়। কারণ ইউনূস সরকার, ডক্টর ইউনূস এমনকি রাষ্ট্রপতি পদে গিয়েও তার ক্ষমতাকে দীর্ঘায়িত করবার ফর্মুলা যেমন এক রকমের ছোকে রেখেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও বিএনপি ক্ষমতায় এলেও থাকা যায় কিনা সে বিষয়েও আলাপ আলোচনা চলছে খলিলুর রহমানেরও। কিন্তু এই যে কেনাকাটার ক্রয় প্রক্রিয়াটা তারা শুরু করেছেন সেগুলোকে তারা দ্রুততার সাথে সেরে ফেলতে চান এবং সেজন্যে তারা প্রধান উপদেষ্টার দফতরের সশস্ত্র বাহিনী বিভাগের যিনি প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তাকে চিফ অফ জেনারেল স্টাফ পদে নিয়োগ দিতে চেয়েছিলেন। কারণ চিফ অফ জেনারেল স্টাফ পদটিতেই সশস্ত্র বাহিনীর সকল কেনাকাটার বাজেট বরাদ্দের সুযোগ থাকে এবং এই তাদের অত্যন্ত বিশ্বস্ত, মানে সেনাবাহিনীর ভেতরে সকল কলকাঠি যার মাধ্যমে ইউনূস আর খলিল নাড়ছিলেন এই এত মাস ধরে, সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে যদি সিজিএস পদে নিয়োগ দেওয়া যেত তাহলে তাদের এই যে সশস্ত্র বাহিনী বিষয়ক কেনাকাটাটা সেগুলো তারা আরো ত্বরান্বিত করতে পারতেন, আরো বেশি বেশি করতে পারতেন এবং কেনাকাটায় সশস্ত্র বাহিনীর কেনাকাটায় যেসব লাভালাভের বিষয় থাকে সেগুলো আরো গুছিয়ে নিতে পারতেন। এছাড়াও জামায়াতে ইসলামীর এক রকমের চাপে এবং পরামর্শে, বিশেষ করে সেনাবাহিনীর জামায়াতপন্থী অংশ যারা কিনা গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমির এক রকমের অনুসারী বা সমর্থক, তাদের পরামর্শ ছিল যে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমানকে নতুন পিএসও মানে প্রধান উপদেষ্টার দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার করে নিয়ে আসা। তো এই যে খলিলুর রহমান আর ইউনূসের পরামর্শে বা তাদের কলকাঠি নাড়ায় সেনাবাহিনীর ভেতরে এই যে নতুন করে আরেক দফা জেনারেলদের পদ এবং পদায়নের রদবদল সেটা একেবারে সম্প্রতি ওয়াকারুজ্জামান ঠেকিয়ে দিয়েছেন এবং সেখানেও এক রকমের অস্থিরতা তৈরি হয়েছে সেনাবাহিনীর ভেতরে যে এই যে ইউনূস সরকার তারা যদি আরো দীর্ঘমেয়াদে থাকে, এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানই যদি থেকে যান, জুলাই সনদ যদি গণভোটের মাধ্যমে পাশ হয়ে যায় তাহলে যে ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হবে সেনাবাহিনীর ভেতরে দীর্ঘমেয়াদে, সেই সমাধান তো 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আসবে না। আর ইউনূসও এটা পরিষ্কার করেছেন যে তার জন্য সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, মানে সক্ষমতা বৃদ্ধির নামে কেনাকাটার বিষয়টি কত গুরুত্বপূর্ণ ওই নির্বাচন বিষয়ক আলাপের মধ্যেও গিয়ে তিনি দাবি করেছেন যে সেনাবাহিনীর কোনো সক্ষমতা বৃদ্ধিতে যখন দীর্ঘ ফ্যাসিস্ট শাসনামলে কোনো কাজ হয় নাই তখন অত্যন্ত অল্প সময়ে এই পরিস্থিতির ব্যাপক পরিবর্তনের সূচনা করেছেন ইউনূস সরকার। মানে তিনি বলেছেন ওই পরিস্থিতির ব্যাপক পরিবর্তন সূচনা করেছি এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা ব্যাপক বৃদ্ধি করেছি। যেতে হবে এমন শঙ্কা যখন ইউনূসের মনে, তখন সম্ভবত তিনি বুঝতে পারছেন সশস্ত্র বাহিনীতে যে ব্যাপক কেনাকাটা বিভিন্ন দেশ থেকে করার ফলে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের ধমকের মুখে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনী, সেসব কেনাকাটা নিয়ে আগামী সময়েও অনেক প্রশ্ন আসবে। কাজেই সেই কেনাকাটা প্রসঙ্গেও তিনি একরকম জবাবদিহি করে আসবার প্রয়োজন বোধ করেছেন বা নিজের ব্যাখ্যাটা দিয়ে আসার প্রয়োজন বোধ করেছেন সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের সামনে। সেনাবাহিনীর জেনারেলেরা ইউনূসের সেই ব্যাখ্যায় ভুলেছেন কিনা জানি না, তবে নিশ্চিতভাবে তাদের মনে এই প্রশ্নটা খেলা করেছে যে এটাই কি ইউনূসের সর্বশেষ সেনা সদর সফর, নাকি ইউনূস সরকার প্রধান পদে থাকবেন আরো দীর্ঘ সময় এবং আবারও সরকার প্রধান হিসেবেই সেনা সদরে ফিরবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আগে এবং ভোটের দিন সহিংসতার আশঙ্কা করছে। গত 17 মার্চ ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আর সরকারের মিত্রদের মব সন্ত্রাসের কারণে জনমনে যে
আশঙ্কা, সেটি কি এবার সরকারই প্রথম প্রকাশ করলো? এমন প্রশ্ন উঠছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিকে কেন্দ্র করে। বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। 23শে জানুয়ারি ভারতের দিল্লিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে শেখ হাসিনার অডিও ভাষণ প্রচারিত হয়, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেন। ওই ভাষণে শেখ হাসিনা 5টি দফার কথা বলেন। ভারতে বসে প্রকাশ্য একটি অনুষ্ঠানে শেখ হাসিনার এমন অডিও ভাষণ প্রচারে বাংলাদেশের সরকার বিস্মিত ও হতবাক বলে মনে করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে বসে শেখ হাসিনার এই অডিও বার্তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেখছে উস্কানিমূলক ও দেশটির নিরাপত্তার জন্য হুমকি হিসেবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির শেষ দিকে বলা হয়েছে, নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে। প্রশ্ন হলো, সরকার কি ধরেই নিচ্ছে নির্বাচনের আগে ও ভোটের দিন সহিংসতা হবে? আবার যদি হয়ও, তাহলে আগে থেকে কিভাবে সরকার ধরে নিচ্ছে এটি আওয়ামী লীগই করবে, যেখানে থানা পুলিশের লুণ্ঠিত 1350 অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি? দিনে দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করছে সন্ত্রাসীরা। সেখানে সরকার ঘটনা ঘটার আগেই কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির উপর দায় চাপিয়ে সন্ত্রাসীদের অভয়ারণ্য বানাতে লাইসেন্স দিয়ে দিচ্ছে না তো, এমন আশঙ্কা করছেন অনেকেই। নাকি সরকার আগে থেকেই নিজের দুর্বলতা ঢাকতে সেলফ ডিফেন্স নিয়ে নিচ্ছে? 2 দফা ডেভিল হান্ট সহ নানা ধরনের অভিযান চালিয়েও সরকার কেন আতঙ্কে ভুগছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ভারতের দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম প্রকাশ্যে মুখ খুলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন গত 23শে জানুয়ারি। শুক্রবার প্রাক রেকর্ডেড অডিও বার্তায় তিনি বাংলাদেশের মানুষকে অন্তর্বর্তী প্রশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। তার অভিযোগ, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে সম্পূর্ণ ব্যর্থ। বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা, তবে সেই নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। ঠিক এই প্রেক্ষিতেই দিল্লিতে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানে তার অডিও বার্তা শোনানো হয়। ভাষণে শেখ হাসিনা 5 দফা দাবি তুলে ধরেন। তার মধ্যে রয়েছে, প্রথমত, ইউনূস সরকারের অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার; দ্বিতীয়ত, অবিলম্বে হিংসা ও নৈরাজ্য বন্ধ করতে হবে; 3 নম্বরে বলা হয়েছে, নারী, সংখ্যালঘু ও দুর্বল জনগোষ্ঠীর নিরাপত্তার লোহার মতো নিশ্চয়তা দিতে হবে; 4এ বলা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা ও সাংবাদিকদের নিপীড়ন বন্ধ করতে হবে; এবং সবশেষ বলা হয়েছে, জাতিসংঘের অধীনে জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ভাষণের মাধ্যমে নির্বাচনের আগে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করলেন শেখ হাসিনা। শেখ হাসিনার এই অডিও বার্তা নিয়ে যতটা না বিশ্লেষণ চলছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে শেখ হাসিনা এই প্রথমবারের কোনো অনুষ্ঠানে রেকর্ডেড হলেও বার্তা দিয়েছেন। এতদিন পর্যন্ত অনলাইনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি অডিও বার্তা দিতেন, কিন্তু বিদেশি অনেক সাংবাদিকদের সামনে শেখ হাসিনার এই বার্তা একেবারেই নতুন এবং এর মাধ্যমে আলোচনা হচ্ছে শেখ হাসিনাকে দিল্লি সক্রিয় রাজনীতি করার অনুমতি দিচ্ছে কিনা। 25শে জুলাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এভাবে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার ভাষণ প্রচার নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনা, যিনি মানবতা বিরোধী অপরাধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন, গত 23শে জানুয়ারি দিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে তাকে একটি বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, যেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মনে করছে এর মাধ্যমে শেখ হাসিনা তার দলের অনুগত এবং সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দিয়েছেন বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। বাংলাদেশ সরকার অভিযোগ, শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উৎখাতের ডাক এবং তার কর্মীদের হিংসায় প্ররোচনা দিয়েছেন।
ভারতে বসে শেখ হাসিনার এই জাতীয় মন্তব্যে বাংলাদেশ সরকার বিস্মিত এবং বেদনাহত বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। দর্শক, এর আগে বাংলাদেশ সরকার বেশ কয়েকবার শেখ হাসিনা যে তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দেন তার প্রতিবাদ জানিয়েছে। আবার ভারত বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে 2 দফা অনুরোধ জানিয়েছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বিষয়টি উল্লেখ করে বলেছে, বাংলাদেশ সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা বাধ্যবাধকতা ভারত এখনো কার্যকর না করায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। বাংলাদেশ মনে করে এটি স্পষ্টতই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো দাবি করেছে, ভারতের রাজনীতিতে এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া এবং শেখ হাসিনাকে প্রকাশ্যে তার বক্তব্য দিতে দেওয়া আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের নিয়মের পরিপন্থী, যার মধ্যে সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশী সুলভ নীতিমালা এবং বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সুস্পষ্ট অবমাননা। বাংলাদেশের আশঙ্কা এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যতের ক্ষেত্রে একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশের ভবিষ্যতে নির্বাচিত রাষ্ট্র ব্যবস্থার পারস্পরিক উপকারী দ্বিপক্ষীয় সম্পর্কের সম্পৃক্ততা, গঠন এবং লালন পালনের সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে বিবৃতির শেষ অংশটি বেশ উল্লেখযোগ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আওয়ামী লীগ নেতৃত্বের নির্লজ্জ উস্কানি আবারও প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকারকে তার কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছিল। নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ এই সংগঠনকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে। প্রশ্ন হলো, ইতিহাসরা নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়া সরকার কেন মনে করছে নির্বাচনের আগে ও ভোটের দিন সহিংসতা হবে? তার চেয়ে বড় কথা, যদি সহিংসতা হয়ও তাহলে সেটি তদন্তের আগে সব দোষ আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? 2024 সালে 5 আগস্টের পর থানা, পুলিশ ও এসএসএফ এর লুট হওয়া অস্ত্রগুলো সরকার পুরোপুরি উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। গত 21শে জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশের বিভিন্ন থানা থেকে মোট 3619টি অস্ত্র লুট হয়েছিল। লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত 2259টি উদ্ধার হয়েছে। তার মতে গত 17 মাসে সরকার লুট হওয়া অস্ত্রের মধ্যে 62.4% উদ্ধার করতে পেরেছে। 2 দফা পুরস্কার ঘোষণা করেও সরকার এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে পারেনি। দর্শক, নানা মহল থেকে এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য সরকারকে বারবার তাগাদা দেওয়া হয়েছিল। আবার জুলাই আন্দোলনের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া দণ্ডপ্রাপ্ত আসামি ও জঙ্গিরা এখনো রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। পর্যবেক্ষকরা মনে করেন সরকার এই দুটি ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আবার সীমান্ত দিয়ে যে অস্ত্র আসছে তা নিয়ে গণমাধ্যমে বেশ কয়েকটি রিপোর্ট হলেও সরকার বিষয়গুলো আমলেই নিচ্ছে না। এমন ব্যর্থতার মধ্যে সরকার আগাম সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় আওয়ামী লীগকে দিয়ে কি নির্ভর হতে চাইছে? আবার চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলা, ওসমান হাদি হত্যাকাণ্ড সহ গত কয়েক মাসে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে তার বেশিরভাগের হোতাদের সরকার ধরতেই পারেনি, অথচ সরকার লোক দেখানো 2 দফা টেবিল হ্যান্ড সহ বহু অভিযান চালিয়েছে। অবশ্য সেসব অভিযানে সন্ত্রাসীদের ধরার চেয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরার ক্ষেত্রে সরকার আগ্রহ বেশি ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সরকার স্পষ্টভাবে বলেছে, নির্বাচনের আগে এবং ভোটের দিন যদি কোনো সহিংসতা হয় তাহলে সরকার আওয়ামী লীগের উপরে দোষ দেবে। কিন্তু যদি জেল পলাতক সন্ত্রাসী কিংবা আওয়ামী লীগ নয় এমন কোনো পক্ষ যারা নির্বাচন চাইবে না কিংবা সহিংসতা করতে চাইবে, তারা কি সহিংস কর্মকাণ্ড চালাতে পারে না? বিশেষজ্ঞরা মনে করছেন সরকার এই বিবৃতি সন্ত্রাসীদের জন্য এক ধরনের অভয়ারণ্য তৈরি করে দিবে। এমনকি নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কোনো বিরোধকেও কি আওয়ামী লীগের কর্মকাণ্ড বলে সরকার চালিয়ে দিতে চাইছে? প্রশ্ন উঠেছে, সরকার শেখ হাসিনার বক্তব্যে যতটা বিস্মিত ও হতবাক বলে মন্তব্য করেছে, গত 17 মাসে সরকারকে
ততটাই নিষ্ক্রিয় দেখা গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিজেদের মিত্রদের মব সন্ত্রাস নিয়ন্ত্রণে। এমন পরিস্থিতিতে ঐতিহাসিক নিয়ন্ত্রিত নির্বাচনে নিজের মিত্রদের বিরোধের আশঙ্কাকে সরকার আগাম ডিফেন্স নিয়ে নিল। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন,